চব্বিশের গণঅভ্যুত্থান রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মধ্য দিয়ে শুধুমাত্র ফ্যাসিবাদের পতন হয়নি, গণতন্ত্রে উত্তরণের উজ্জীবিত স্বপ্ন আরো নতুন করে দেখতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সেই জায়গা থেকে রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচন বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচন ঘিরে যেমন একদিকে আলোচনা চলছে, তেমনি সংস্কার ঘিরেও রয়েছে মত পার্থক্য। সংস্কার, নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন রাজীব আহমদ, বিশেষ প্রতিনিধি সমকাল। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে নির্বাচন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচন নিয়ে আমরা নানা মতপার্থক্য থাকলেও আমরা রাজনৈতিক দলগুলো থেকে মোটা দাগে যে দাবিটি দেখছি যে 2025 সালের মধ্যেই তারা নির্বাচন চাইছে, সম্ভাবনা কতটুকু দেখেন? ধন্যবাদ। শুধু এ সময় নয়, রাজনৈতিক দলগুলো সবসময় তো চাইবে দেশের রাজনৈতিক একটা ধারাবাহিকতা অব্যাহত থাকুক। রাজনৈতিক ধারাবাহিকতা অব্যাহত থাকতে গেলে একটা ট্রান্সফার অফ পাওয়ার, সেটা খুবই স্মুথলি হওয়া দরকার। যখন একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় তখনই প্রয়োজন হয় অভ্যুত্থানের, অথবা তখন প্রয়োজন হয় অথবা অন্ধকারের শক্তির আসার সুযোগ। তা আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দল বাসদ সহ আমরা বাম গণতান্ত্রিক জোট, তারপরে আন্দোলনকারী সমস্ত দল জোট, তারা সবসময় এটা চেয়েছি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনের যে আপাত গণতান্ত্রিক পদ্ধতি একটা আছে, কিন্তু বলছে আপাত গণতান্ত্রিক, এর মধ্যে যে সুষ্ঠু গণতন্ত্র হবে তা কিন্তু নয়। তারপর যেটা আছে সেটা ব্যাহত হলে কি হয়, গত তিনটা নির্বাচনে তো আমরা দেখেছি। মানুষের মধ্যে প্রথমত একটা বিশ্বাস নষ্ট হয়ে যায়, আর শাসক গোষ্ঠীর মধ্যে একটা বেপরোয়া মনোভাব তৈরি হয় যে আমরা যা খুশি তা করতে পারি, যেমন খুশি তেমন করে চলতে পারি, যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকতে পারি। ফলে জবাবদিহিতার জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখনই তৈরি হয় ফ্যাসিবাদী মনন। তখন আই এম দ্য স্টেট, আমি যা করব সেটাই রাষ্ট্র, আমার কথা অনুযায়ী রাষ্ট্র চলবে, এরকম মনোভাবগুলো তৈরি হয়। সেটার অ্যান্টিডোট কি, তার প্রতিষেধক কি? তার প্রতিশোধ হচ্ছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে যাচাই হবে, বাছাই হবে, মত নিয়ে মানুষ আলোচনা করতে পারবে, মত নিয়ে মানুষ বিচার বিশ্লেষণ করতে পারবে, যাকে পছন্দ হয় ভোট দেবে, যাকে পছন্দ হবে না ভোট দেবে না। তো এইরকম একটা জায়গায় গেলে তখন হয় কি, মানুষের মতগুলো যেমন তার চর্চা হতে থাকে, মানুষের চিন্তাটারও একটা ভেন্টিলেশন হয়, চিন্তা অবরুদ্ধ হয়ে থাকে, অবরুদ্ধ চিন্তাটা প্রকাশের একটা রাস্তা খুঁজে পায়। সে কারণে আমরা মনে করি নির্বাচন হচ্ছে একটা সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি ট্রান্সফার অফ পাওয়ারের ক্ষেত্রে। তা এবারও যখন আওয়ামী লীগের শাসনামলে তিনটা নির্বাচন তার এমন পরিস্থিতি তৈরি করলো যে মানুষ ভাবলো যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ নাই। সে কারণে তো গণ অভ্যুত্থান এটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। এটা 5ই আগস্টে হবে না সেপ্টেম্বরে হবে না জুলাইয়ে হবে, এটা হচ্ছে টাইম, এটা মানে ভ্যারি করতে পারে, কিন্তু এটা ডিসাইডেড যে এই সরকার আসলে নির্বাচনের মধ্য দিয়ে যাবে না। সে কারণে তো অভ্যুত্থানটা হলো। যেহেতু নির্বাচনের মধ্যে দিয়ে যাবে না, তাহলে মানুষের গোপন আকাঙ্ক্ষাটা কী ছিল, যে এমন একটা নির্বাচন পদ্ধতি থাকুক যেটার মধ্যে দিয়ে কোনো সরকার যদি ভুল করে আমি তাকে জবাব দিয়ে দিতে পারবো, কোনো সরকার যদি ঠিক কাজ করে তাকে আমি সমর্থন জানাতে পারবো, কোনো দলকে যদি আমার পছন্দ হয় তাকে আমি ভোট দিতে পারবো, কোনো দলকে অপছন্দ হলে আমি ভোটে নিজেকে অ্যাবস্টেইন করতে পারবো, ভোট দেবো না, এরকম জায়গায় যেতে পারবো। ফলে সবসময় দেখবেন যে অভ্যুত্থানের পরেই প্রয়োজন হয় একটা নির্বাচনের। 69-এর অভ্যুত্থানের পরেই নির্বাচন হয়েছে, 90-এর অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হয়েছে, এবারের অভ্যুত্থানের পরে যদি একটা নির্বাচন না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, শেষ করবেন কিভাবে? তিনি তো শুরু করলেন, তার ক্ষমতাটা কাউকে না কাউকে দিয়ে যেতে হবে। তিনি কি তাহলে আরেকটা অভ্যুত্থানের অপেক্ষা থাকবেন, নাকি আরেকটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা মানে তিনি হ্যান্ড ওভার করবেন? ফলে নির্বাচন, অভ্যুত্থানের পরে নির্বাচন, এটা একটা প্রয়োজনীয় কর্তব্য, এবং এর মধ্য দিয়ে যত স্মুথলি ট্রান্সফার অফ পাওয়ারটা হতে পারে সেই জিনিসটাই দেখা দরকার। ফলে আমরা রাজনৈতিক দলগুলো এইভাবে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে, এই প্রশ্নটি কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে নির্বাচনের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো ডেডলাইন পাইনি। কতদিন আসলে রাজনৈতিক দলগুলো তাদের আস্থা ধরে রাখতে পারবে অন্তর্বর্তী সরকারের প্রতি? দুটো বিষয় এখানে ছিল। ধরুন কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় একটা অভ্যুত্থান হতে দেখেছি। তখন আমাদের দেশে এই কথাটা ছিল, বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথে হাঁটছে? অনেকে বলছে না, এটা অসম্ভব, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। কিন্তু পরিস্থিতিটা কিন্তু শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হলো।
কিন্তু শ্রীলঙ্কা যেভাবে সেখান থেকে উত্তরণের পথে গেল, আমরা কিন্তু এই 6 মাসেও সেদিক থেকে উত্তরণের পথে হাঁটতে শুরু করি নাই। শ্রীলঙ্কা অভ্যুত্থানের পরে প্রথম যে কাজটা করেছিল, দ্রব্যমূল্যকে সহনীয় জায়গায় নিয়ে এসেছিল। অপ্রয়োজনীয় বিলাসী প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে বিদেশি কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার অপচয় বন্ধ করে দিয়েছিল। বিদেশের কাছে তাদের যে ঋণ, সেই ঋণগুলো শোধ করার জন্য নতুন নতুন পথ নিয়েছিল। শ্রমিক এবং কৃষকের দাবিগুলোকে তারা মেনে নিয়ে তাদের বলছিল যে আপনাদের দাবির প্রতি আমরা একমত এবং আমরা এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। আমাদের এখানে কিন্তু পথটা একদম ভিন্ন হয়ে গেল। এটা কিন্তু ওই আগস্টের অভ্যুত্থানের আগে শ্রমিকরা মজুরির জন্য জীবন দিয়েছে, আর অভ্যুত্থানের পরেও শ্রমিকরা কিন্তু বকেয়া মজুরি চাইতে গিয়ে জীবন দিচ্ছে। দ্রব্যমূল্য আগে সিন্ডিকেটের কারণে আকাশচুম্বী ছিল, অভ্যুত্থানের পরেও কিন্তু দ্রব্যমূল্যের ক্ষেত্রে কোনো ইতর বিশেষ পরিবর্তন হলো না। এমনকি মানুষের মনন জগতেও আগে যেমন দখল, চাঁদাবাজি, তার ব্যাপারে একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, এখন দেখলো দখল প্রক্রিয়াটা অব্যাহত আছে, শুধু ব্যক্তিগুলো পাল্টে গেছে। ফলে সব দিক থেকে যেটা মনে হয় যে মানুষ কিন্তু এইভাবে বেশি দিন চলতে থাকলে তারা মনে করবে যে উদ্দেশ্যে অভ্যুত্থান করেছিলাম সেই উদ্দেশ্যটা বোধহয় হারিয়ে গেল, আমাদের আকাঙ্ক্ষাগুলো বোধহয় পরাস্ত হয়ে গেল। ফলে সে কারণে আমরা মনে করি আমরা নির্দিষ্ট কোনো ডেড লাইন দেবো না, কিন্তু আমরা মনে করবো যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার, এই সরকার ব্যর্থ হয়ে গেলে অভ্যুত্থানের চেতনা কিন্তু একটা বড় ধাক্কা খাবে। ফলে সরকারের খেয়াল রাখা উচিত অভ্যুত্থানের চেতনাটাকে ধরে রেখে সুষ্ঠু আবাদ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে পরবর্তী ক্ষমতায় যারা আসবেন তাদের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে তারা বলতে পারেন আমরা সাকসেসফুলি একটা টাস্ক, আমাদের উপর কর্তব্য, সেটা সম্পাদন করেছি। জনগণের কাছে এটাও একটা দৃষ্টান্ত হবে যে চেয়ার আঁকড়ে থাকার বিষয় নয়, চেয়ার হচ্ছে দায়িত্ব পালন করার জায়গা। ধন্যবাদ জানাচ্ছি কমরেড রাজিকুজ্জামান রতন। রাজীব আহমদ, প্রথম থেকে আমরা দেখছি অন্তর্বর্তী সরকার বলছে যে তারা একটি ঐতিহাসিক নির্বাচন করতে চাইছে, একটা ভালো নির্বাচন করতে চাইছে, এবং ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুটি সম্ভাব্য নির্বাচনের সময়সীমাও বলেছেন। কিন্তু তারপর আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে সংশয় কিংবা সন্দেহ দূর হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। শুরুতে একটা জিনিস ডিসক্লেমার, সেটা হচ্ছে আমি তো পলিটিক্স করি না, আমি রাজনীতির কেউ না, আমি সাংবাদিক, একেবারেই মাঠের সাংবাদিক। তো আমি আপনাকে যা বলবো সাধারণ মানুষের কথাই বলবো। এখানে দুইটি বিষয় আছে। একটা দেখেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে পরিমাণ অনিশ্চয়তা আছে, আমি এই অনিশ্চয়তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখি না। কারণ সাধারণ মানুষ এই অভ্যুত্থান, আপনি যেটি, আমি একটু যদি সময় নিয়ে বলি, সেটি হচ্ছে যে রতন ভাই যেটি বললেন যে শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু আমাদের অভ্যুত্থানের কোনো রকম কোনো মিল নেই। আপনি যদি শ্রীলঙ্কার সঙ্গে অ্যানালাইসিস করেন, শ্রীলঙ্কার সঙ্গে কোনো রকম কোনো মিল নাই। শ্রীলঙ্কায় এরকম একটা গণহত্যা হয়নি। শ্রীলঙ্কায় রাজাপাক্ষের পরিবার এইভাবে দশকের পর দশক ইলেকশন ম্যানিপুলেট করে রাতের ভোট করে ক্ষমতায় থাকেনি। রাজাপাক্ষের পরিবার যে কাজটি করেছিল, গোটাবায়া রাজাপাক্ষে একটা চরম সংখ্যালঘু বিরোধী মনোভাব তৈরি করে একটা জাতীয়তাবাদী ভাবাবেগের উপরে ভর করে ক্ষমতায় এসেছিল। তারপর শ্রীলঙ্কার যে ঘটনাটি ঘটেছিল যে করোনার কালে তাদের পর্যটন একদম ক্র্যাশ করেছিল, তাদের ডলার, যেহেতু তাদের মূল উৎস ডলারের পর্যটন, সেটি তারা হারিয়েছিল। আর গোটাবায়া রাজাপাক্ষের যেটা সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে যে সে আপনার যে অবিশ্বাস্য সব ব্যয়ের প্রকল্প চীনের কাছ থেকে নিচ্ছিল, যেগুলো আসলেই কোনো কার্যকর কিছু না, যেগুলো থেকে পয়সা আসবে না, এই প্রকল্পগুলো। আর আরেকটি যেটি বড় কাজ ছিল, সেটি হলো হুট করে শ্রীলঙ্কায় রাসায়নিক সার ব্যবহার বন্ধ করে দিয়ে জৈব সারের উপরে খুব জোর দিয়েছিল। এই কারণে সমাজের কৃষক শ্রেণী এবং যারা পর্যটনের উপর নির্ভরশীল শ্রেণী, সব মানুষ ক্ষুব্ধ ছিল। শ্রীলঙ্কাতে কিন্তু এই অভ্যুত্থানের দৈর্ঘ্য খুব বেশি দিন ছিল না, মাত্র 8-10 দিন, এবং প্রাণহানির সংখ্যা 23-24 জন সর্বোচ্চ, যদি আমি ভুল না করি। আপনি যদি বাংলাদেশের অভ্যুত্থানকে কম্পেয়ার করেন, তাহলে আপনাকে কম্পেয়ার করতে হবে ধরেন তিউনিসিয়ার সঙ্গে। যেমন বেন আলীর একটা 22 বছরের শাসন, অবিশ্বাস্য শক্তিশালী এক সরকার, মোহাম্মদ বোয়াজিজি একদিন গায়ে আগুন দিলেন, সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়লো। যেই মানুষ 22 বছর কথা বলতো না, সেই মানুষ রাগে ক্ষোভে রাস্তায় নেমে এসেছে, একদিন বেন আলীকে পালাতে হলো বিমান নিয়ে। আপনি যদি বাংলাদেশের অভ্যুত্থানকে দেখেন, তাহলে দেখবেন যে এর আগে কিন্তু বেন আলী রাস্তায়, বাংলাদেশে যেভাবে গণহত্যা চলেছে, বেন আলী ঠিক একই কাজ করেছে। আপনি যদি দেখেন তাহলে ইন্দোনেশিয়া দেখেন, ইন্দোনেশিয়ার সুহার্তো সরকারের পতন জাকার্তা ইউনিভার্সিটির ছাত্ররা করেছে, জাকার্তার রাস্তায় করেছে। এরপর দেখেন ইন্দোনেশিয়া কি হলো, সেটি হচ্ছে আব্দুর রহমান এবং মেঘবতী সুকর্ণপুত্রীর ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি, এই পাওয়ার স্ট্রাগল, ইন্দোনেশিয়া ভেঙে গেল, পূর্ব তিমুর স্বাধীন হয়ে গেল, তিউনিসিয়া এখন পর্যন্ত ঠিক হতে পারেনি। এই দিক থেকে আমি একটা ক্রেডিট ইউনূস সরকারকে দিব যে আমাদের প্রত্যাশা তো ছিল অনেক, আমরা যেই রকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশিত স্থিতি অবস্থা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো উন্নতি হয়নি। কিন্তু অভ্যুত্থানের, রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা, ততটুকু খারাপ অবস্থা আমাদের হয়নি। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে যে গণতন্ত্র একটা জরুরি বিষয়, তার একটি প্রমাণ কিন্তু আপনি গত 2-1 দিনে পাচ্ছেন, যেটা হচ্ছে যে
দেখেন ভ্যাট কিন্তু সরকার প্রত্যাহার করেছে। সাইবার সুরক্ষা আইন নিয়ে আমরা যখন নাগরিক সমাজের দিক থেকে, সংবাদ মাধ্যম থেকে আমরা তীব্র প্রতিক্রিয়া জানালাম, ওই সাইবার সুরক্ষা আইনেও কিন্তু যে হয়রানি করার যে জায়গাগুলো ছিল সেটি কিন্তু বাদ দিয়ে গতকাল মামলা প্রত্যাহারের কথা জানিয়েছে। নতুন যে সাইবার সুরক্ষা আইন হচ্ছে সেখান থেকে আগে যেমন একটা খুব একটা ব্রড একটা বিষয় ছিল যে সাইবার বুলিং করলে আপনার 3 বছরের জেল, 30 লাখ টাকা জরিমানা। তো সাইবার বুলিং কোনটা এটা তাকে ডিফাইন করতে হবে, এই কারণে এখন এটা বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু গণতন্ত্রের লক্ষণ যে আপনি সমালোচনা করছি, গণমাধ্যম সমালোচনা করছে, মানুষ সমালোচনা করছে, সরকার পিছিয়ে আসছে। এটা দুর্বল সরকারের লক্ষণ না, এটা হচ্ছে গণতন্ত্রের শক্তি। আর আপনি যে কথা বলছিলেন সেটা হচ্ছে নির্বাচন। আজকেও কিন্তু নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ সাহেব উনি পটুয়াখালীতে বলেছেন যে নির্বাচন আইদার আগামী ডিসেম্বরে অর জানুয়ারিতে, সেই কথাই আমরা ভরসা রাখতে চাই। কারণ আগেই বলেছি আমরা রাজনীতিবিদ না, আমি সাংবাদিক। আর আরেকটি আমি যদি আরেকটা জিনিস বলি সেটি হচ্ছে স্টেটের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইলেকশন প্রসেস এগুচ্ছে এবং নির্বাচন কমিশন এগুচ্ছে নির্বাচনের দিকে, এটা একটা শুভ লক্ষণ। আর শেষ কথা যেটি হচ্ছে যে নির্বাচন তো হতেই হবে। ইউনূস সরকারের কাছে তো আর এই ম্যান্ডেট নেই যে উনি 5 বছর থাকবেন, উনি 3 বছর থাকবেন, উনি 2 বছর থাকবেন, ওনার কাছে তো ম্যান্ডেট নেই, নির্বাচন হতেই হবে। নির্বাচনকে যদি এই সরকার বিলম্বিত করে, আমি 2014 সাল থেকে একটা কথা বলছি যে শেখ হাসিনা যেই দিন স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের পথ বন্ধ করেছেন ওই দিন ক্ষমতা পরিবর্তনের অস্বাভাবিক পথ খুলে গিয়েছে। আপনি দুনিয়ার যে কোনো জায়গায়, সেটি সমাজতন্ত্র থাকুক, ইসলামী তন্ত্র থাকুক, আর ডানতন্ত্র থাকুক, বামতন্ত্র থাকুক, আপনি যদি ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথ বন্ধ করেন অস্বাভাবিক পথ খুলবে। এই অস্বাভাবিক পথ কিভাবে খুলবে এইটা আগাম মন্তব্য করা মুশকিল, কিন্তু আপনি স্বাভাবিক পথ বন্ধ করলে অস্বাভাবিক পথ খুলবে। ডক্টর ইউনূসের সরকারের যদি ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথ না রাখে তাহলে ওনাদের পূর্বসূরীদের যা হয়েছে, সেখানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক যেমনটি আশঙ্কা করেছেন 1-11 মতো সরকার গঠন করে দেশ চালানোর গন্ধ পাচ্ছি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও কেন আসলে ষড়যন্ত্র বা চক্রান্তের কথা বারবার উঠে আসে? আমি সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাজীব আহমদ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, 1-11 মতো সরকার গঠন করে দেশ চালানোর গন্ধ পাচ্ছি, এমনটি বলেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। আমরা বিগত সময় দেখেছি বারবার বিএনপি রাজনীতিকরণের কথা বলছে, -2 ফর্মুলার কথা বলছে। কোন আশঙ্কা থেকে? না, রাজনৈতিক দল তার রাজনৈতিক বক্তব্য দিবেই, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দল বিএনপি যে দ্রুত নির্বাচন চাচ্ছে এটা তো দোষের কিছু না, অপরাধেরও কিছু না, এটা তার পলিটিক্যাল, এটা তার পার্টি স্ট্যান্ড। রাজনৈতিক দল তার রাজনৈতিক বক্তব্য দিবে, কিন্তু আমরা রাজনৈতিক বক্তব্য হিসেবেই ধরে। হ্যাঁ, এবং একই সঙ্গে কিন্তু দেখেন তারেক রহমান, যিনি বিএনপি সর্বোচ্চ নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনারা কিন্তু বারবার বলতেছেন যে এই সরকারকে আমরা সমর্থন করি এবং এই সরকারকে আমরা সমর্থন করে যাব। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সর্বোচ্চ নেতারা কি বলছেন। সর্বোচ্চ নেতারা তো বলতেছেন যে ওনারা এই সরকারকে সমর্থন করেন এবং সমর্থন করে যাবেন, এবং তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা হচ্ছে সরকার দ্রুত নির্বাচন করবে। এখন দেখেন বিএনপির নিচের টায়ার থেকে যেটি বলে হচ্ছে যে জুনে নির্বাচন চাই, আগস্টে নির্বাচন চাই, জুলাই নির্বাচন চাই, কালকে নির্বাচন চাই। ওই মির্জা ফখরুল তো এটা বলছেন না, কিন্তু বলেছেন ইতিমধ্যে যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন। গতকাল বলেছেন যে আমরা এখনই নির্বাচন চাই, এরকম কিছু বলিনি, ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন। এখন ন্যূনতম সংস্কার কতটুকু সংস্কার, আর এইটাও তো একটা, এটা ডিফাইন করা খুব মুশকিল যে আসলে কতখানি সংস্কার হলে সেটি ন্যূনতম সংস্কার বলা যাবে। সেটি রাজনৈতিক দল বলবে, তাদের যে আলোচনা আছে আগামী মাসে সেই আলোচনায় তারা বলবে। আমরা এটা রাজনৈতিক দলের উপরে থাকুক, কিন্তু একটা বিষয় যেটি হচ্ছে যে আমাদের যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সংস্কার কমিশনের কিছু প্রস্তাব যেমন হুবহু বিএনপির মতো হয়েছে, কিছু প্রস্তাব জামায়াতের যে 18 দফা ছিল সেদিক থেকে এসেছে, বিশেষ করে সংবিধান সংস্কারের। আবার জাতীয় নাগরিক কমিটির যে 69 দফা ছিল কিছু সংস্কার তাদের মতো করে এসেছে। বিএনপি উচ্চকক্ষ চেয়েছে, সেই নাগরিক কমিটি উচ্চকক্ষ চেয়েছে, সংস্কার কমিশনের প্রতিবেদনে উচ্চ কক্ষের বিষয়টি রয়েছে। আবার উচ্চ কক্ষ কিভাবে হবে এটি নিয়েও কিন্তু মতবিরোধ রয়েছে। এখন সেখানে সুপারিশগুলো আসলে নির্বাচিত সরকার ছাড়া কিভাবে বাস্তবায়ন হবে সেটিও কিন্তু একটি প্রশ্ন। এখন দেখেন সব শেষে কিন্তু আপনাকে যেতে হবে পার্লামেন্টের কাছে, আপনি সেটি যেভাবেই করেন। এখন নির্বাচন সংস্কার কমিশন যে 3টি বিকল্প প্রস্তাব করেছে, 3টি বিকল্প প্রস্তাবের একটি হচ্ছে গণভোট, একটি গণপরিষদ, আর আরেকটি হচ্ছে আগামী পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়া। বাংলাদেশে যে আপনার সংসদের বাইরে যে সংবিধানের পরিবর্তন হয়নি তা কিন্তু না। 1977-এ জিয়া রহমান সরকার, ওই সময় ঠিক জিয়া রহমানের সরকার না বলা যায়, সায়েম সাহেবের সরকার, রাষ্ট্রপতি সায়েম সাহেবের সরকারের সময় অনেকগুলো মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে কিন্তু সংবিধানের আর্টিকেল 38 চেঞ্জ করা হয়েছিল, আর মূলনীতি চেঞ্জ করা হয়েছিল। পরবর্তী সময়ে আবার এগুলো 1979 সালে পার্লামেন্টে 5ম সংশোধনের মাধ্যমে সেগুলোকে অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে।
এখন নতুন যে আরেকটি কথা শোনা যাচ্ছে সেটি হচ্ছে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন, যে নির্বাচন পদ্ধতি সংস্কারের যে কমিশন, তারা একটি প্রস্তাব করতে যাচ্ছে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা অভিযুক্ত হবেন তারা নির্বাচন থেকে অযোগ্য হবেন। এইটি মনে হয় একটা খুবই খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ আইনের দৃষ্টিতে আপনি দণ্ডিত না হওয়া পর্যন্ত নিরপরাধ। আপনি দণ্ডিত হওয়ার আগে কেউ যদি চার্জশিটভুক্ত হয়, এই কারণে যদি কেউ নির্বাচনে থেকে অযোগ্য হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে আপনি কি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের লিডারদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য এরকম কোনো প্রস্তাব করছেন কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু উঠবে। এবং এই প্রশ্ন ওঠা খুব অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, একটা জিনিস হতে পারতো যে বিভিন্ন দেশে এই নজির আছে যে আদালত যদি কাউকে পলাতক ঘোষণা করে বা আপনি যদি ফিউজিটিভ থাকেন সেক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে পারে না দণ্ডিত না হওয়ার আগেই। কিন্তু এইখানে যেটি বলা হচ্ছে যে আগেই, মানে অভিযুক্ত হওয়ার আগে, মানে আপনি অভিযুক্ত হলে নির্বাচন করতে পারবেন না আইসিটি ট্রাইব্যুনালে, এটি মনে হয় ঠিক হচ্ছে না একটি বিষয়। আপনি যে সংস্কার সংক্রান্ত আমার, কিন্তু সেই জায়গা থেকে রাজীব মাহমুদ, বিচার প্রক্রিয়া শেষ করে আসলে নির্বাচনের জন্য অপেক্ষা, সেটিও তো নিশ্চয় সম্ভব হচ্ছে না। শোনেন, একটা বিষয় হচ্ছে বিচার আর প্রতিশোধ দুই জিনিস। আমরা বিচারের পক্ষে। যেমন 2013 সালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেই সময় আমি নানানভাবে নাজেহালের শিকার হয়েছি। আমি দুইটি কারণে নাজেহালের শিকার হয়েছি। এক নম্বর বিষয়, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে। আমি মৃত্যুদণ্ডের সমর্থক না, কারণ আমি মনে করি মৃত্যুদণ্ড একটা খুবই অমানবিক বিষয়। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে বিচার এবং প্রতিশোধ দুই জিনিস। ন্যায় বিচার আপনার শাস্তি হোক, যেখানে উভয়ের জন্য সমান সুযোগ থাকবে সেখানে শাস্তি হোক, এই নিয়ে আমার মনে হয় না যে কোনো গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী কোনো মানুষের বিরোধিতা করবে। কিন্তু যদি আমি এরকম ফিল করি একজন নাগরিক হিসাবে যে না, আপনাকে আমি বিচার করছি না, প্রতিশোধ নিচ্ছি, সেটি আসলে আমাদের সংস্কারের আকাঙ্ক্ষা বা আমাদের যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে চেতনা, আমার কাছে মনে হয় যে এটা গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। ধন্যবাদ জানাচ্ছি রাজীব মাহমুদ। কমরেড রাজিকুজ্জামান রতন, ত্রয়োদশ নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলছি তখন আওয়ামী লীগ সেই নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগের পুনর্বাসন, নানামুখী আলোচনা আমরা দেখছি। আপনার মতামত জানতে চাই এই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন একটা দল তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে কি হবে না, সেটা আর একটা বিষয়। এর মধ্যে দুটো দিক আছে, একটা রাজনৈতিক দিক আছে আর একটা তার আইনগত দিক আছে। রাজনৈতিক দিক থেকে আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু একটা আইন যদি ফলো করতে চাই তাহলে তাহলে আমাকে হয় পুরনো আইন অনুযায়ী চলতে হবে অথবা নতুন আইন তৈরি করতে হবে। আচ্ছা, নতুন আইন যদি তৈরি করতে হয় তাহলে তার একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট থাকবে কি, যে অপরাধ কখন হয়েছে আর আইনটা কখন তৈরি হয়েছে। যদি অপরাধ সংগঠনের পরে আইন তৈরি হয় তাহলে সেই পরের আইন দিয়ে আগের অপরাধকেই বিচার করা যাবে? তো এরকম আইনের কিন্তু নানা জটিলতা আছে, এটা এত সহজ কথা নয়। আমরা রাস্তায় দাঁড়িয়ে জনগণের পক্ষে অনেক কথা হয়তো বলতে পারি, কিন্তু যখন আমি এটাকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো, বিচারটাকে তো স্বচ্ছ হতে হবে। সেটাকে গ্রহণযোগ্য নাও হোক, অন্তত স্বচ্ছ তো হতে পারে। কোনো বিচার সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু প্রত্যেকে যেন মনে করে যে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আর একটা জিনিস, কোনো একটা রাজনৈতিক দল সে মানুষের কাছে গুরুত্ব হারায় কীভাবে? বাংলাদেশে তো এমন পরিস্থিতি হয়েছিল না, পার্লামেন্টে 288টার উপরে সিট আওয়ামী লীগের, যেদিকে তাকাই সেদিকেই আওয়ামী লীগ, এবং এমন কোনো জায়গা নাই যেখানে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা স্তুতি এবং প্রশংসা ছাড়া সেই সরকারটা একটা সময় কাটিয়েছে। 5ই আগস্টের পরে কেমন করে সব নাই হয়ে গেল? তার মানে বাইরে থেকে যত বড় আড়ম্বর দেখানোই হোক না কেন, ভেতরে যে অন্তঃশ্বাস শূন্য ছিল সেটা বোঝা গেল জনগণের ধাক্কায় কিভাবে এই আড়ম্বরের ফানুসটা মানে ফেটে গেল। একটা রাজনৈতিক দল এভাবেই আসলে তার তাৎপর্য হারিয়ে ফেলে। যেমন করে 47-এ পাকিস্তান হওয়ার ক্ষেত্রে প্রধান নেতৃত্বকারী দল ছিল মুসলিম লীগ, কিভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের আগে সে তার কার্যকারিতা হারিয়ে ফেললো, মানুষের উপর তার প্রভাব হারিয়ে ফেললো, এবং মানুষের প্রতি তার যে দায় ছিল অথবা মানুষের তার প্রতি শ্রদ্ধা ছিল সব হারিয়ে গেল। ঠিক তেমনি রাজনৈতিক দলের একটা গড়ে ওঠার কাল থাকে, একটা বিকাশের কাল থাকে, একটা বিনাশেরও প্রক্রিয়া থাকে। একটা রাজনৈতিক দলকে সেই প্রক্রিয়া দেখতে হবে। কিন্তু যখন আমি অপরাধের কথা বলবো, তাহলে অপরাধের একটা নির্দিষ্ট ধরন আছে। সেই অপরাধ আইনে আমলযোগ্য অপরাধ কিনা, এবং আইনে আমলযোগ্য অপরাধ হলে সেই অপরাধের বিচার হওয়ার একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। তাহলে দুটাকে কিন্তু কখনো কখনো আমরা এক করে ফেলি, কখনো কখনো আবার আমাদের সেপারেট করতে হবে। গণহত্যার দায়ে অভিযুক্ত হলে তার যেমন একটা বিচারের প্রক্রিয়া, সাধারণ বিচারের মতো করে সেটা হবে না। আবার গণহত্যা করলে কোনো নির্দিষ্ট ব্যক্তি তো সেটার সঙ্গে জন্য দায়ী, সেই ব্যক্তিকেও আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং তার বিরুদ্ধে সেই সাফিসিয়েন্ট যে সাক্ষ্য প্রমাণ এগুলো হাজির করতে হবে। এগুলো কিন্তু অনেক বিষয় আছে। ধরুন
আমি প্রত্যক্ষভাবে দেখলাম যে আপনি আমাকে গুলি করলেন, সবাই দেখলো যে আপনি আমাকে গুলি করেছেন, কিন্তু যদি বলা হয় যে অমুক আপনাকে নির্দেশ দিয়েছে আমাকে গুলি করার জন্য, তাহলে আপনি সরাসরি গুলি করেছেন, যেমন এটা একটা আপনি প্রত্যক্ষ অপরাধ করলেন যে আপনার আঘাতে আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু আপনাকে এই আঘাত করতে কে বাধ্য করলো বা উদ্বুদ্ধ করলো? সে যদি বাধ্য অথবা উদ্বুদ্ধ না করতো তাহলে হয়তো আপনি আমাকে গুলি করতে নিয়ে যান। কারণ পুলিশের সঙ্গে ওই সাধারণ মানুষের তো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। পুলিশ যদি বলে আমি আদিষ্ট হয়ে কাজ করেছি, সচিব যদি বলে আদিষ্ট হয়ে কাজ করেছি, তখন তাকে নিয়ে আসতে হবে পুলিশের যে প্রবিধান আছে সেই প্রবিধান তুমি ভায়োলেট করেছো কিনা। একজন সচিব হিসাবে একজন আমলার প্রতি যে পরিমাণ নীতি নির্দেশনা থাকে সেটা তুমি ভায়োলেট করেছো না, তখন তাকে তাই সেই ইয়েতে বিচার করতে হবে। ফলে এটার কিন্তু আইনের অনেকগুলো সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হয়। আইন সুনির্দিষ্ট সিদ্ধান্তে বিষয়টি যেহেতু এলো কমরেড রাজিকুজ্জামান রতন, আমরা প্রায়ই শুনি সরকার কিংবা প্রধান নির্বাচন কমিশনারও সম্প্রতি বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তে সমাধান আসবে নাকি আদালত থেকে সমাধান আসবে? রাজনৈতিক সিদ্ধান্তে সমাধান আসবে। আদালত থেকে সমাধান আসছে তখন আমরা দুটো জিনিস দেখেছিলাম, আদালত নানাভাবে প্রভাবিত হয়েছে অথবা আদালত নানাভাবে বিতর্কিত হয়েছে। আদালত প্রভাবিত হওয়া আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে, আর আদালত যদি কখনো কখনো হয় প্রভাবিত না হয়ে আদালতকে ব্যবহার করে, তাহলে কিন্তু আদালতের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যায়। আমরা আদালতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করতে চাই না, আদালতের মর্যাদাটাও নষ্ট করতে চাই না। ফলে আদালত যেন আইন অনুযায়ী চলে, প্রয়োজনে নতুন আইন তৈরি হবে। আর গণহত্যার জন্য কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয়, ঠিক আছে, সেটা নিয়েও একটা আলোচনা হতে পারে, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ তার শাসনামলে যে অপরাধগুলো করেছে তার মধ্যে প্রত্যক্ষভাবে মানুষের সামনে যেটা ঘৃণা, ক্রোধ, ক্ষোভ সেটা তৈরি করে, সেটা হলো হত্যা। কিন্তু প্রতিনিয়ত আমাদের অর্থনীতিকে যে হত্যা করেছে, প্রতিনিয়ত যে আমাদের সমাজ মননটাকে হত্যা করেছে, মানুষের মধ্যে যে মানুষের প্রতি যে দায়িত্ববোধ সেটাকে ধ্বংস করে দিয়ে তোষামতটাকে প্রধান বৃত্তি হিসাবে তৈরি করেছে বলে সমস্ত পেশা তার মর্যাদা হারিয়েছে। সেটা শিক্ষকতার পেশা হোক, সেটা সাংবাদিকতার পেশা হোক, এমনকি সেটা সমাজের একটা রাজনীতিকেও কিভাবে মর্যাদাহীন করে তুলল, এগুলোকে আমরা দেখব না? রাজনীতি নিয়ে যখন আলোচনা করব তখন কভারিং অল অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতিটার প্রভাব থাকে। কেন একজন প্রতিচর্যা সাংবাদিক প্রধানমন্ত্রীর কোনো একটা প্রেসকে কাভার করতে গিয়ে প্রশ্নের চাইতে প্রশংসার বন্যায় তাকে ভাসিয়ে তোলেন? কোথা থেকে আসে এই প্রবণতা? তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তা নাহলে ভবিষ্যতে আমি একটা জবাবদিহির মধ্যে একটা রাষ্ট্র অথবা সরকার কিভাবে ফেলবো। আমরা যখন নানা ক্ষেত্রে সংস্কারের আলোচনা করছি, সেখানে রাজনৈতিক সংস্কার কতটা জরুরি, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় এসেছে। দর্শক, দেশবন্ধুরা এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে সংস্কার, নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। কমরেড রাজিকুজ্জামান রতন, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা নানা ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি, সেখানে রাজনৈতিক সংস্কার কতটা জরুরি? রাজনৈতিক সংস্কার তো দুই দিক থেকে জরুরি। একটা হচ্ছে মনন জগতে তার একটা সংস্কার দরকার, যে আমরা কি 2024-এর 5ই আগস্টের আগে যে প্রক্রিয়া দেশটা পরিচালিত হয়েছে সেইরকম প্রক্রিয়া দেশটা পরিচালিত হতে দেখব? যেমন করে একটা রাজনৈতিক দল জনগণের উপর দমন পীড়ন চালিয়েছে তেমন রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব? অথবা যেমন করে প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করা হয়েছে তেমন করেই প্রশাসন এবং পুলিশ ব্যবহৃত হতে থাকবে, সেটা আমরা দেখব? যেমন করে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা জ্ঞান চর্চার কেন্দ্র না হয়ে সেটা অনুগত বানানোর একটা কেন্দ্রে পরিণত হয়েছিল, সেগুলো দেখব? এই প্রশ্নগুলো যদি একটা উত্তর পেতে চাই, সব কটার একটা উত্তর হবে না। প্রশ্ন 4টা, উত্তর একটা। না যদি হয় তাহলে এটার প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আর প্রশাসনে থাকবেন যখন কেউ, কিংবা পুলিশে কেউ থাকবেন, অথবা রাজনৈতিক ক্ষমতা থাকবেন, জবাবদিহির বাইরে কেউ যেতে পারবেন না। তো জবাবদিহি হচ্ছে সবচেয়ে বড় রক্ষা কবচ। 3 নম্বর হচ্ছে জবাবদিহি না হলো আমার সম্পদ, আমি নির্বাচিত হওয়ার আগে আমার 2 লাখ টাকা ছিল, নির্বাচিত হওয়ার পরে 5 বছরের মধ্যে আমার 2000 কোটি টাকা হলো। আমি একটা হিসেব করে দিলাম যে আমার কোনো না কোনোভাবে একটা আলাদনের চেরাগ পেয়েছিলাম, পেয়ে আমি 2 লাখ টাকা থেকে এটা 2000 কোটি টাকা করছি। উত্তর দিলাম, উত্তর সঠিক কিনা সেটা বিচার করবে কে? উত্তর দেওয়াটা সবসময় যথার্থ নয়। আমরা তো উত্তর দিয়েছি, উত্তর দেওয়াটা ঠিক নয়, উত্তরটা সঠিক কিনা যৌক্তিক কিনা এটা যাচাই করবে কে? তাহলে স্বাধীন দুর্নীতি দমন কমিশন লাগবে।
বিচার বিভাগের স্বাধীনতা লাগবে এবং প্রশাসনের সেই মেরুদণ্ড লাগবে, আর পুলিশেরও সেই দায়িত্বপূর্ণতা লাগবে। ফলে রাজনীতির সঙ্গে আবার এই ইনস্টিটিউশনগুলো খুব গুরুত্বপূর্ণ। ফলে কোনো পলিটিক্যাল পার্টি সে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না যদি ইনস্টিটিউশনগুলোর রিলেটিভ অটোনমি তারা এনজয় করতে না পারে। যদি তাদের স্বাধীনতা না থাকে তাহলে সে কিভাবে গ্রেপ্তার করবে বা ধরবে কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা দেবে? ফলে এগুলো আমাদের দেখতে হবে। ফলে রাজনৈতিক দলগুলোর কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হয়েছে যে অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত বা দেশচ্যুত করে নেই, তারা কিন্তু মানুষের মনন জগতেও এই ধাক্কাটা দিয়েছে, আগের মতো করে দেশ চালানোটা যাবে না। এই শিক্ষাটা রাজনৈতিক দলগুলো যদি না নেয় তাহলে, যেটা একটু আগে রাজীব ভাই বলেছিলেন যে টিউনিশিয়া যেরকম হয়েছে কিংবা ইন্দোনেশিয়া যেরকম হয়েছে, তাহলে সেই রকম ঘটনাগুলো এরকম ঘটতে থাকবে। বহু বেদনার মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনটা করি, সে পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের বেদনার উপশম হয় না, আশাও বাস্তবায়িত হয় না, আর এক নতুন বিক্ষোভের জন্ম দেয়। ফলে রাজনৈতিক দলগুলোর এখন এই বিবেচনাটা করা উচিত, আমরা কি যা পরাজিত করেছি তাকেই আবার আলিঙ্গন করব? কারণ আমাদের আবার দুটো জিনিস খেয়াল করে দেখুন, দুটো খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট বাংলাদেশের ছিল এর আগে। একটা ছিল ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে পাশে বসাতে যেমন কারো কোনো আপত্তি হয়নি, আর ৯০-এ আমরা দেখেছিলাম যে স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলাম, সেই পতিত স্বৈরাচারকেও পাশে বসাতে করা হয়নি। তাতে করে কি দাঁড়ালো? যে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে যাদেরকে পরাজিত করে, ক্ষমতায় গিয়ে তাকে আবার পাশে বসানোর আয়োজন করে। তাহলে এই ক্ষমতাসীন এবং জনগণের আকাঙ্ক্ষা দুটোর মধ্যে কি তাহলে একটা বিরোধ তৈরি হয়ে গেল? এই বিরোধের কিছুটা নৈতিক বিরোধ আছে, কিছুটা অর্থনৈতিক বিরোধ আছে, এবং সবচেয়ে বড় আছে একটা সাংস্কৃতিক বিরোধ। আমরা ৩ জোটের রূপরেখার মধ্যে বলেছিলাম যে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা পরবর্তীতে কেউ স্বৈরাচারের কাউকে আমাদের দলে আমরা আশ্রয় দেব না। কিন্তু দেখা গেল প্রায় কারাকারি লেগে গেল কে দলে আশ্রয় দেবে আর কে তার সঙ্গে জোট বাঁধবে। তাহলে এগুলো করে কি হয়? ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার এই কাজটা এমন কিছু কাজ করেছে সেটা জন আকাঙ্ক্ষার বিপরীতেও দাঁড়িয়ে গেছে, যে কারণে আমাদের দেশের খুব ভালো একটা কাজেরও একটা খারাপ উদাহরণ দিয়ে বলে। ভালো কাজ কি? মানে কেউ হয়তো নির্বাচনে জনগণের মত নিয়ে জিতলো, এটা ভালো কাজ, সাথে সাথে খারাপ উদাহরণ দেয় কি, ও ভাই শেষ পর্যন্ত যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে ভালো কাজটাও কিন্তু মাঝে মাঝে মানুষ সাথে সাথে সন্দেহ করে, আবার নতুন রাবণের আবির্ভাব হবে না তো? মানুষ আশায় আশায় থাকে যে লঙ্কায় শুধু রাবণ যায় নাই, লঙ্কায় রামও গিয়েছিল, ফলে সবাই রাবণ হবে না। কিন্তু সেই সবাই যে রাবণ হবে না সেটার ইয়েটা কি হবে, মানে সে তার মানে পদ্ধতিটা কি হবে? যে পদ্ধতিতে আগের সরকার পরিচালিত হওয়ার কারণে সে ফ্যাসিস্ট হয়েছে, সেই পদ্ধতিতে বর্তমান সরকারও যদি পরিচালিত হয়, আগামী সরকারও যদি পরিচালিত হয়, তো ফলাফল তো একই হবে। যেভাবে অঙ্ক করে ফলাফলটা ভুল হয়েছে, সেইভাবে অঙ্ক করলে তো ফলাফল আবারই ভুল হবে। এই জন্য আমরা মনে করি আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলের সংস্কার শুধু প্রয়োজন নয়, এটা ভবিষ্যতের বাংলাদেশের মানে গণতান্ত্রিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এইটা আমাদের হতেই হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাজীব আহমদ, ২০১৮ সালের ৭১ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসন ও ইসির বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক। এই যে আমরা দেখলাম যে রাতের ভোটের বিষয়ে অনুসন্ধানের একটা উদ্যোগ নেওয়া হলো, সেটি আসলে প্রশাসন কিংবা নির্বাচন কমিশনকে কি বার্তা পাঠায়? আচ্ছা, আমি আপনাকে এই প্রশ্নটা জবাব দিব একটু রতন ভাইয়ের কথা ধরে। রাজনৈতিক দলের সংস্কার ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে বলি। সেটি হচ্ছে যে ২০০৯ সালে ৮ সালের যে নির্বাচন তো গ্রহণযোগ্য হয়েছিল, মোটামুটি কম বেশি গ্রহণযোগ্য হয়েছিল তো ৮ সালের নির্বাচন। সেই নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে একজন আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন শহীদুল ইসলাম। সেই ভদ্রলোক পরের 5 বছর নিজের সংসদীয় এলাকা দেখতে পারেন নাই, যে সংসদীয় এলাকাটা দেখতে কেমন, সে যে এলাকা থেকে পাশ করে এসেছে। কেন? কারণ আওয়ামী লীগের মহা ক্ষমতাধর নেতা ইস্টিমাম তার ছেলে পরের বার সেখানে নির্বাচন করবে, সেই জন্য আওয়ামী লীগের সেই এমপি ছিলেন সারা পুরো 5 বছর মানে নিজের এলাকা দেখতে পারেনি। তারপরে পরের 2বার তো ইস্টিমামের ছেলে হয়েছেন, ইস্টিমাম মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্টিমামের ছেলে কিন্তু এলাকা থেকে আউট। এখন যদি আপনি এই পলিটিক্স করেন যে উমুকের ছেলে, তুমুকের নাতি, তুমুকের এই, তুমুকের সেই, তার মানে তো রাজনৈতিক দলের সংস্কার সবচেয়ে জরুরি। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ২০১৪ সালের আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন ভিত্তিক দল ছিল। সেটি বাম বা জামায়াত যারা ক্যাডার ভিত্তিক পলিটিক্স করে তাদের চেয়েও শক্তিশালী সংগঠন ভিত্তিক দল ছিল। আপনি আমাকে বলতে পারবেন ২০১৪ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের যে 3টি সম্মেলন হয়েছে, 3টি সম্মেলন হওয়ার পরে আওয়ামী লীগের কয়টি প্রেসিডিয়াম বৈঠক হয়েছে? আমি খুব আগ্রহ থেকে খুঁজে দেখলাম যে 3টি সম্মেলনের পর আওয়ামী লীগের 3টি প্রেসিডিয়াম সভা হয়েছে 9 বছরে।
3টি প্রেসিডিয়াম সভা, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের ভেতরে কতটুকু গণতন্ত্রের চর্চা করে তারা? 3টি প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত হচ্ছে যে এই বিষয়ে দলীয় সভানেত্রী সিদ্ধান্ত নেবেন, এটি হচ্ছে সিদ্ধান্ত। 3টি প্রেসিডিয়াম বৈঠক হয়েছে সব মিলিয়ে। বিএনপি এখন খুবই ভালো একটা প্র্যাকটিস করতেছে, তারা প্রতি সোমবার তাদের স্থায়ী কমিটির বৈঠক করে। 3টি প্রেসিডিয়ামের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়ে দলীয় নেত্রী সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এই একটা দিক গেল। ধরেন আমি আজকে ঢাকার বাইরে একটা পাশের একটা এলাকায় গিয়েছিলাম, বিএনপির একজন নেতা, ওনার ছেলের পোস্টারে দেখলাম যে পুরো এলাকা 6 লাখ। উনি বিএনপির বড় নেতা, তো ওনার ছেলের বয়স 30-31 হইতে পারে। তো গত 17 বছর তো বিএনপির নেতাকর্মীরা এই দেশে স্ট্রাগল করেছে, ফাইট করেছে, মামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, জেলের শিকার হয়েছে। এমন কোনো রকম নির্যাতন নাই যেটি শিকার হয়নি বিএনপির নেতাকর্মীরা। যেই ভদ্রলোকের পোস্টার দেখলাম পুরো এলাকা ছেয়ে আছে, যে ভদ্রলোক বিলাতে থাকেন বা ব্যারিস্টার, সেই ভদ্রলোকের অবদান কি? সেই ভদ্রলোক তো যে তরুণ, আমরা তরুণ নেতৃত্ব চাই, অবশ্যই তরুণ নেতৃত্বের পক্ষে আমি, কিন্তু সেই 29-30 বছর বয়সে যে তরুণ, ওনাকে তো আমি 15-16 বছর কোথাও দেখিনি। ওনার বাবা একজন বড় নেতা, এখন এলাকায় দেখলাম যে ওনার শত শত পোস্টার, যে ব্যারিস্টার অমুককে এমপি হিসাবে দেখতে চাই। তো বিএনপির যারা এত বছর স্ট্রাগল করছে তারা পার্লামেন্টে যাবে না? এই জবাবগুলো তো পার্টির ভিতর থেকে থাকা উচিত। আবার ধরেন যে বলবেন যে জামায়াতেও সেম প্র্যাকটিস দেখতে পাচ্ছি। পাবনায় জামায়াতের এক সাবেক যিনি প্রধান ছিলেন, ওনার ছেলে দীর্ঘ বছর বিদেশ ছিলেন, এখন দেখতে পাচ্ছি ফেসবুক সহ ওনার ওই এলাকায় পোস্টার যে অমুক ব্যারিস্টারকে এমপি হিসেবে দেখতে চাই। তো ওই যে ওই এলাকার যে নেতাকর্মীরা ছিল জামায়াতের, যারা গত 15 বছর বাড়ি ঘরে থাকতে পারে নাই, একটা মিটিং করলে তারে গোপন বৈঠকের কথা বলে তুলে নিয়ে গিয়েছে, সে কি মনোনয়নের বেশি হকদার না? যখন আপনার এই প্র্যাকটিসটাই থাকবে এরকম যে অমুকের ছেলে আসবে, অমুক, আমি রাজনীতি করি না, আপনারা রাজনীতি করেন, আপনারা ভালো বলতে পারবেন, এই প্র্যাকটিসটা কি থাকা উচিত? এটা যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত এই আপনি কোনো সংস্কারে তো টেকসই হবে না, কোনো সংস্কারে টেকসই হবে না। যদি, কারণ রাজনৈতিক দল হচ্ছে সংস্কারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, রাজনৈতিক দল হচ্ছে এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবে। আমি আপনি কি ইমপ্লিমেন্ট করতে পারবো না, বা সরকার, মানে এই ইউনূস সরকার বলেন বা পরবর্তী যে সরকার আসবে, কোনো সরকার কোনো সংস্কারকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। ইমপ্লিমেন্ট করলে রাজনৈতিক দলকে ইমপ্লিমেন্ট করতে হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটি হয় সেটি হচ্ছে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকার, রতন ভাই, সরকার তো দলের, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো সরকারি দল হয় না, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয় দল সরকার চালাবে। এখন শেখ হাসিনা যে প্র্যাকটিসটি করে গিয়েছেন সেটা হচ্ছে সরকার দল চালাতো, উল্টো হয়ে গেছিল। এখন যদি এই প্র্যাকটিস আপনি রাখেন যে সরকার দল চালাবে, দল সরকার না চালিয়ে, তাহলে আপনি যত সংস্কারই করেন কোনো সংস্কারই টেকসই হবে না। আর আরেকটি বিষয় যেটা বলছিলেন যে রাতের ভোট, এটি নিয়ে আমি বহু পরিশ্রম করেছি। সর্বশেষ গত 2 মাসেও তো ওনাদের 1 বাই 1 খুঁজে বের করে রিপোর্ট করেছি, এই যারা ডিসিএসপি ছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ওনাদের দুদক ওনাদের বিচার করবেন। আমি এটা না আসলে বুঝতে পারছি না যে দুদক কিভাবে ওনাদের বিচার করবেন। রাতে যে ভোট হয়েছে এটাকে দুদকের জুরিডিকশনের মধ্যে পড়ে বিচার করা? এটা যদি বলেন তাহলে শুধুমাত্র গ্যালারির হাততালি পাওয়ার জন্য একটা কাজ। দুদকের জুরিডিকশনের মধ্যে কিটা পড়ে যে আপনি রাতের ভোটের বিচার করতে যাবেন? দুদকের জুরিডিকশনের মধ্যে পড়বে আপনি অর্থ পাচার করছেন কিনা, আপনি দুর্নীতি করছেন কিনা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করছেন কিনা, সেটা দুদকের কাজ। আচ্ছা, তাহলে দুদক কেন অনুসন্ধানে নামছে? আমি বললাম যে গ্যালারির হাততালি পাওয়ার জন্য। আর রাতের ভোটের, এবার আমার বক্তব্যে আসি, রাতের ভোটের যারা কারিগর ছিলেন, মাস্টারমাইন্ড ছিলেন, সহযোগী ছিলেন, এদের যদি আপনি বিচার না করেন, আবার বলছি, এদের যদি আপনি বিচার না করেন, আপনি যত বড় সংস্কার করেন, যাহা কিছুই করেন না কেন, কোনো কিছুই টেকসই হবে না। কারণ নির্বাচন তো শেষ পর্যন্ত গিয়ে প্রধানমন্ত্রী করবে না, মন্ত্রী করবে না, নির্বাচন শেষ পর্যন্ত করবে পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, আর হচ্ছে আপনার রিটার্নিং সহকারী, রিটার্নিং ডিসিএসপি, ওনারই তো 6 জন, বাকি কত নির্বাচন করে দিতে পারবে না। ওনারা যখন দেখবে যে রাতের ভোটের মধ্যে একটা ভোট করে আমি পার পেয়ে গেছি বা আমার কলিগ পার পেয়ে গেছে, তো সে কেন ভোট চুরিতে লিপ্ত হবে না? যেমন গতবার এক একজন রিটার্নিং কর্মকর্তা, আমি তো নাম ধরে বলতে পারবো, এখন আপনি হয়তো দালিলিক প্রমাণ নাই, প্রার্থীদের কাছ থেকে 50 লাখ 30 লাখ, ডিসিরা, রিটার্নিং অফিসাররা সবাই 50 লাখ টাকা করে নিয়েছে আমার ময়মনসিংহে। নৌকার প্রার্থী গেছে, নৌকার প্রার্থী, শাসক দলের প্রার্থী, তাতে কি হয়েছে? টাকায় কোনো ছাড় নাই। সহকারী রিটার্নিং কর্মকর্তারা 30 লাখ করে টাকা নিয়েছে, এসপি নিয়েছে 50 লাখ, ওসি নিয়েছে 20 লাখ, প্রত্যেক প্রিজাইডিং অফিসার 50,000 1 লাখ টাকা করে নিয়েছে সেদিন। আচ্ছা, এখন 42,000 41,000 ভোট কেন্দ্র, আপনি 42,000 41,000 প্রিজাইডিং কর্মকর্তাকে তো শাস্তি দিতে পারবেন না, এটা বাস্তবতা। এত হাজার হাজার মানুষের বিচারের আওতায় আনা সম্ভব না। কিন্তু যে 212টা কেন্দ্রে 100% ভোট পড়েছে, যেই 1200 কেন্দ্রে নৌকা 100% ভোট পেয়েছে, সেই কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের তদন্ত ধরেন ভাই, সেই
কেন্দ্রগুলো যেখানকার ছিল সেখানকার সহকারী রিটার্নিংকে ধরেন, সেখানকার রিটার্নিংকে যাদের ধরেন, বিরুদ্ধে আসলে সুস্পষ্ট ভোটের- অভিযোগ হ্যাঁ, রয়েছে, ভোটের তাদের তথ্য তো বিরুদ্ধে তো চলে যায় আসলে নাই। নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া দুদক এটা যেতেই কিভাবে পারে। বিচার করবে? ধন্যবাদ জানাচ্ছি রাজীব আহমদ, আমার- ধন্যবাদ আমি জানাচ্ছি বুঝতেও কমরেড পারবো। রাজিকুজ্জামান রতন। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশসুধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।